Youth Adda, Rocky Adda, Gore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Khula Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর সবকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরো এক পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে দুই হুজুরের গপ্প। আইম বনিতে হচ্ছে বনিকে নিয়ে। বনি হচ্ছেন একজন ফুটবলার, এখন ট্রান্সজেন্ডার ফুটবলার। ওনার নাম আগে ছিল বন্দনা, আর পরবর্তীকালে উনি সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে বনি হন। এরপর থাকছে সিনেমা নিয়ে আলোচনা, শয় সিনেমা। দেখো, সময় আর স্মৃতি এই দুটোই এমন দুটো শব্দ যারা কিন্তু একে অপরের হাত ধরে পাশাপাশি চলে, এবং শৈলজা এই দুটো শব্দের পিছনেই ছুটছে বারবার। আমরা প্রথমেই চলে যাই তথ্যচিত্র নির্মাতা এবং সম্পাদক ফারাহ খাতুনের সঙ্গে জমজমাট আড্ডায়। নমস্কার, দুই হুজুরের গপ্পে আবারও হাজির হয়ে গেছি। কথায় আছে চলচ্চিত্র জীবনের দর্পণ। আমাদের জীবনের কথা কোথাও না কোথাও উঠে আসে এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে। আজ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত চলচ্চিত্র নির্মাতা, এডিটর, সম্পাদক ফারাহ খাতুন। ফারাহ, স্বাগত স্টুডিওতে। নমস্কার। ফারাহ, প্রথমেই তো একটুখানি গল্পে যাব। কোথাও গিয়ে এই তথ্যচিত্র, চলচ্চিত্র নির্মাণ, সম্পাদনা সব গল্পে আসবো। তার আগে একটুখানি বরঞ্চ আমরা সেই কাঁথিতে পৌঁছে যাই। কাঁথি, বেলদা, সেখান থেকে জার্নিটা কিভাবে এখনো অবধি একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, তো আমি জন্মেছি কাঁথিতে, তখন অবিভক্ত মেদিনীপুর। তারপরে আমার দাদু চাকরি করতেন দীঘা ডেভেলপমেন্ট অফিসে, আমার মায়ের বাবা। আচ্ছা। তো মায়ের খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল বলে মানে আমাদেরকে দিদাই, আমাকে এবং দাদাকে দিদাই বড় করেছে, মানে নানিবু বলি বাড়িতে আমরা। তো নানিবুর কাছে থাকতাম আমি দীঘাতেই। দীঘাতে 4 অবধি পড়াশুনো করলাম। তারপরে দাদুর রিটায়ারমেন্ট হয়ে গেল, আমরা চলে এলাম কাঁথিতে। 5 পড়লাম একটা স্কুলে, আর 6 থেকে 10 পড়লাম আর একটা স্কুলে। তারপরে আমি ফিরে গেলাম আমার মা বাবার কাছে, ওনারা বেলদায় থাকতেন। ওখানে আমি 11-12 পড়লাম। তো এরকম মানে স্কুলিং আমার চারটে। হ্যাঁ। তারপরে সেখান থেকে সোজাসুজি রূপকলা কেন্দ্র? না, তার আগে গ্র্যাজুয়েশন করেছি আমি বেলদা কলেজে। হ্যাঁ, বেলদাতেই। বেলদা একটা মফস্বল জায়গা, ওখানে গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা আমি করেছি রূপকলা কেন্দ্রে, যেটা সল্ট লেকে। বেলদা মানে পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে একেবারে রূপকলায় চলে আসা। হ্যাঁ। এই উত্তরণের গল্পটা আমরা খুব শর্টে শুনলাম, কিন্তু এটা তো অনেকটা একটা জার্নি। কিন্তু এবার একটুখানি আমরা আসবো যে এই রূপকলার জার্নিটা কিভাবে শুরু হওয়ার আগে এই যে এডিটর হওয়া বা সম্পাদনার কাজে নিজেকে আরো উৎসাহিত করে তোলা, বা এটা নিয়ে আরো পড়াশোনা করতে হবে, শিখতে হবে, জানতে হবে, এটা কাজ ভবিষ্যৎ আমার হতে চলেছে, এই ভাবনা চিন্তার বীজটা কখন বপন হয়েছিল? আমার লিখতে ভালো লাগতো, গল্পের বই পড়ার খুব নেশা ছিল। কাঁথিতে যে সময়টা আমরা থেকেছি, আমি যখন দীঘাতে আমরা থেকেছি তখন একটা দীঘা তখন উঠতি টাউন, আর মানে তখনও নিউ দীঘা শুরু হয়নি, পুরনো দীঘাতেই সবকিছু, তবু ইলেকট্রিসিটি ছিল। তারপরে যখন কাঁথিতে আসি 5 থেকে 10 অবধি ইলেকট্রিসিটি ছিল না। বাড়িতে একটা রেডিও ছিল, সেই রেডিওতে খেলা শোনা, গান শোনা ইত্যাদি। এটা ছাড়া মূলত বই পড়েই সময় কাটতো। তো বইয়ের নেশাটা ছিল, বই পড়া। রাত্রিবেলা
হেরিকেন পাশে নিয়ে বই পড়ে যাচ্ছি ওরকম আর কি, ঘুম আসছে না বা মানে ঘুমোতে পারছি না বইটা শেষ না হওয়ার ফলে। তো পড়াশুনোর ওই পড়াশুনো এবং গল্প নিয়ে আরো এক্সপ্লোর করা, সেইটার মানে শুরুটা ওখান থেকেই। এবং ওই সময় আমার কোথাও মনে হচ্ছে ইলেকট্রিসিটি না থাকাটা আমার জন্য একটা ব্লেসিংও ছিল। তো তারপরে যখন কলেজে পড়ছি তখন আমাদের কলেজে প্রথমবার ন্যাক ভিজিট করে ওই বছর আমাদের সময়। তো তখন ওনারা জিজ্ঞেস করেন যে কি কি চাই কলেজে। তো আমাদের বন্ধু, আমাদেরই সহপাঠী রূপকলার, তো আমরা একসঙ্গে পড়েছি বেলদা কলেজে, বনমালী। তো বনমালী তখন বলে যে যদি জার্নালিজমের কোর্স আসে খুবই ভালো হয়। তো তারপরে একটা অ্যাড অন কোর্স আসে 6 মাসের সার্টিফিকেট, তারপরে ডিপ্লোমা। তো আমি মানে ওইটা পড়েছি জার্নালিজমের, এবং ওইটা পড়ার সময়ই প্রথমবার জানতে পারি যে সিনেমা পড়া যায় এবং রূপকলা কেন্দ্র বলে একটা ইনস্টিটিউট আছে। এবং আমাদের একটা ওই কোর্সটা করার সময় একটা ফিল্ড ভিজিট হয় কলকাতায়। তখন মানে আমি এফটিআই এগুলোর এক্সিস্টেন্স সম্পর্কে আমার সত্যিই কোনো ধারণা ছিল না। তো যখন আমরা ফিল্ড ভিজিটে এসেছিলাম, একবার রূপকলা বাইরে থেকে দেখে গিয়েছিলাম। তারপরে কলেজ শেষ হওয়ার পরে ফর্ম তুলে তারপরে তো ভর্তি হয়েছি পরে। কিন্তু ওই ছিল রূপকলার সঙ্গে প্রথম ইন্ট্রোডাকশন। এবং আমার এইটা ভালো লেগেছিল যে আমি মানে সাহিত্য চর্চার মধ্যে থাকতে পারবো এই কোর্সটা করলে। আর তাছাড়া একটা, এটা বলতে পারেন একটা নেশার মতো, যে আমার চারপাশে ঘটে যাওয়া গল্প, সেগুলোর ডকুমেন্টেশন যদি রাখা যায়, মানে সেইটা আমার মনে হয়েছে খুবই, তার একটা মানে সুদূর প্রসারী প্রভাব আছে। এবং মানে আবার আমি ফিরে যাব আমাদের কলেজে পড়ার সময়, আমরা যখন জার্নালিজমের কোর্স করছি তখন আমরা মানে বেলদায় আমাদের যেখানে বাড়ি, সেখানে অনেক লোধা এবং সবর সম্প্রদায়ের মানুষও থাকেন। তো আমরা ওই গ্রামে ভিজিট করেছিলাম এবং তখন আমরা একটা ছোট ডকুমেন্টারি বানিয়েছিলাম পুরো টিম মিলে, মানে এই ট্রাইবাল মানুষদের। হ্যাঁ, তখন ওই হচ্ছে প্রথম আমার ডকুমেন্টেশনের সঙ্গে, মানে ভিডিও ডকুমেন্টেশনের সঙ্গে মানে আমার প্রত্যক্ষভাবে একদম দেখা। এবং তখনই আমার মনে হয়েছিল যে এই যে আমরা দেখে যাচ্ছি, এইটার যে একটা ইম্প্যাক্ট আমার ভেতরে রয়ে গেল, এটা বোধহয় যখন এই অন্য অনেক মানুষ দেখবে, অনেকের মধ্যেই থেকে যাবে। এই কোর্সটা তো প্রায় 2 বছরের কোর্স ছিল, তার মধ্যেও তো তাহলে ডকুমেন্টারি বানানো, এগুলো হাতে কলমে কাজও ছিল ভীষণ। মানে আজকে আমি যেটুকুই যা শিখেছি ফিল্ম মেকিং সম্পর্কে, মানে রূপকলা না থাকলে আমি এই জীবনটা আজকে বাঁচতাম না, আমি অন্য কিছু হতাম। আমার তো মনেই হয়েছিল যে আমি টিচার হতে পারবো না, অত পড়াশুনো করা এবং এসএসসি দেওয়া ওইটা আমার পক্ষে মুশকিল, কারণ আমার মাথায় অত জিনিস একসঙ্গে স্টোর করা যায় না আর কি, আমার অত ট্যালেন্ট নেই। তো আমার মনে ছিল এইটা আমি এক্সপ্লোর করতে পারি। তো রূপকলার বিষয়ে যেটা বলবো, যে আমাদের যে টিচাররা ছিলেন তারা ভীষণভাবে আগলে রেখেছিলেন, মানে শুধু আমি বলে আমি নয়, প্রত্যেকটা স্টুডেন্টকে। আমাদের যে এইচওডি মিতা চক্রবর্তী, উনি এফটিআই এর মিতা ম্যাডাম, এবং তখন ইন্দ্রনীল ঘোষ বলে আরেকজন টিচারও ছিলেন। ইন্দ্রনীল স্যার ইনফ্যাক্ট এখানে দূরদর্শনে খবরও পড়তেন তখন, তো উনিও ছিলেন। তো এরা প্রচুর সাহায্য করেছেন। মানে কীরকম বলুন তো, আমি যখন রূপকলায় এসেছি, আমি ইউপিএস কি জানি না, সিপিইউ কি জানি না, ওই রকম একটা না জানা থেকে আমি শুরু করেছি। ওরা হাতে কলমে কোন সুইচটা দিলে কোথায় কি হয়, অনেক ভুল করেছি, কিন্তু এত যত্ন নিয়ে এবং আমার জায়গাটা বুঝে ওনারা আমাকে পড়িয়েছেন। আমার মনে হয় সেটার জন্যই আমি যেটুকু যা শিখতে পেরেছি। একদম ভালো টিচারদের তো এটাই গুণ, যে এমপ্যাথিক্যালি বা সিম্প্যাথি দেখানো নয়, এমপ্যাথিক্যালি তারা স্টুডেন্টের ভেতরে ঢুকে যায়, যে এর কি চাহিদা, এর কি ভেতরে রিকোয়ারমেন্ট, সেটা বুঝে তার মতো করে অ্যাক্ট করা। তাহলে কি হয়, অ্যাকসেপ্টেন্সটা বাড়ে এবং সাবজেক্টের প্রতি ভালোবাসাও বাড়ে। এর সঙ্গে একটা জিনিস করব, যে এই যে স্যারদের কথা, সৌমেন্দু স্যারকেও নিশ্চয়ই পাওয়া হয়েছিল,
হ্যাঁ, হ্যাঁ। সৌমেন্দু রায় প্রসঙ্গে আসবো। আমিও খুব ব্লেসড যে ওনার আমি ইন্টারভিউ করতে পেরেছি। একটু সৌমেন্দু স্যারের কথায় আসি, যে ওনার কথা, তারপরে তোমার তথ্যচিত্রের কাজ বা সেগুলো নিয়ে জাতীয় পুরস্কার সবগুলো নিয়ে আসবো। একটু সৌমেন্দু স্যারের কথা ছুঁয়ে যাই। হ্যাঁ, তো রায় স্যারের থেকে, মানে রায় স্যারকে যে অত কাছ থেকে আমরা দেখব, রোজ দেখব, রোজ শিখবো কিছু, এটা তো আমাদের মানে আমরা বলবো ভীষণ লাকি না হলে তো এটা হতো না। এবং রায় স্যারও তাই, মানে কিভাবে একটা অত বড় দরজার একটা মানুষ, মাটির মানুষ হয়ে দিনের পর দিন থেকেছেন, সেটাই শেখা ওনার থেকে। উনি কখনো কিছু বলে দেননি এটা করো বা এটা করো, উনি যে জীবন যাপনটা করেছেন সেটা থেকেই আমরা অনেক বেশি শিখেছি যে কিভাবে মানে নিজের এত অ্যাচিভমেন্টগুলোকে পেছনে ফেলে মানুষ হিসেবে বাঁচা এবং আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। এবং শিক্ষক হিসেবে তো উনি ভীষণ ভালো ছিলেন। আমরা প্রথম সেমেস্টারে ওনার অনেক ক্লাস পেয়েছি এবং সব হাতে করে শিখিয়ে দেওয়া, এই সুইচটা ফ্রেমটা এইভাবে করো, এইভাবে কোরিওগ্রাফিটা করতে হবে, এইভাবে অ্যাক্টিং করলে এইভাবে করতে হবে। তখন স্টুডেন্ট প্রজেক্টে তো যখন এক্সারসাইজ হচ্ছে তখন নিজেরাই ক্যারেক্টার হয়ে অ্যাক্টিং করতে হতো। তো তখন উনি ওইটাও বলতেন যে অ্যাক্টার সে যখন ক্যামেরার সামনে থাকবে তার যদি তখন কোনো ডায়লগ নাও থাকে তবুও তার এমন কিছু অ্যাক্টিভিটি থাকা দরকার যেটার ফলে সেই দৃশ্যের একটা নজর কাটতে পারে। তো এই যে এটা খুবই সূক্ষ্ম জিনিস, কিন্তু এটা আসলে অনেক বড় শেখার। এটা লার্জার অ্যাসপেক্টে আমরা যদি দেখি, একটা ফ্রেমের মধ্যে এটা কিন্তু অনেক কন্ট্রিবিউট করে। অ্যাট দ্য সেম টাইম পরবর্তীকালে আমি অভিনয়ও করেছি, সেখানেও আমার এই কথাটা আমার মনে থেকেছে যে এটা ছোট্ট একটা চরিত্র হলেও কিভাবে সেটা সকলের মানে মনকে ছুঁয়ে যাবে সেটা একটা আলাদা করে তৈরি করা নিজেকে। একদমই তাই। আচ্ছা, এবার একটুখানি সেই প্রসঙ্গে আরো আসবো এবং তথ্যচিত্র বানানোর গল্পে আসবো। আই এম বনির কথা একটুখানি আসি এবং আই এম বনির গল্পটা একটু শুনি। আই এম বনিতে হচ্ছে বনিকে নিয়ে, বনি হচ্ছেন একজন ফুটবলার, এখন ট্রান্সজেন্ডার ফুটবলার। ওনার নাম আগে ছিল বন্দনা, আর পরবর্তীকালে উনি সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে বনি হন। আর উনি ছিলেন ভারতবর্ষের মহিলা টিমের অন্যতম স্ট্রাইকার। তো উনার আসলেই অনেক অ্যাচিভমেন্ট, কিন্তু বনির সম্পর্কে জানতে পারি আমি আমার আরও দুজন কো ডিরেক্টর ছিলেন এই ছবিতে, শতরূপা সাতরা এবং সৌরভকান্তি দত্ত। মূলত সৌরভকান্তি দত্তর থেকেই জানতে পারি, কারণ আমরা একসঙ্গে একটা কাজ করছিলাম, অন্য একটা কাজ, সেটা আবার শঙ্খদা বলে, শঙ্খজিৎ উনি SRFTI এর এডিটর, ওখানে পড়ানো, উনাকে অ্যাসিস্ট করছিলাম ওই কাজে। এবং তখন সৌরভকান্তি দত্তের সঙ্গে আলাপ এবং উনি বলেন বনির সম্পর্কে। তারপরে যখন ছবিটা করার কথা হয় তখন এইটা ঠিক হয় যে আমরা তিনজন একসঙ্গে করব। কিন্তু আসলে বনিকে নিয়ে ছবিটা শতরূপা দিয়ে এবং সৌরভদা ওরা অনেক আগে করতে চেয়েছিলেন এবং একটা ফিকশন করতে চেয়েছিলেন। তারপরে 5-6 বছর ওনারা ওই প্রজেক্টটা নিয়ে আর এগোননি। কিন্তু তারপরে যখন আমার সঙ্গে আবার আলাপ হলো, আমাকে যখন বললেন, এবং ওই সময়ে পিঙ্কি প্রামাণিকের ঘটনাটা ঘটলো, আপনার যদি মনে থাকে। হ্যাঁ, মনে আছে যে তার যে সমস্যা তোকে ফেস করতে হয়েছিল। হ্যাঁ, এবং মানে সমস্যা মানে বিশাল একটা হ্যারাসমেন্ট, তার মেন্টাল একটা ট্রমার মধ্যে দিয়ে, ফিজিক্যাল কোন সেলে রাখা হবে সেইটা ঠিক করা যাচ্ছে না ইত্যাদি। এবং ওই ইমেজটা আমার মনে আছে যে যেভাবে একজন পুলিশ পিঙ্কিকে ধরেছিলেন, সেই ইমেজটা মানে আমি ভুলতে পারবো না বোধহয় কোনো, ভাবলেই কিরকম একটা মনে হয় যে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে সময় যখন আবার মানে আমাদের এটা আলোচনা হলো যে এখন এই ছবিটা করলে কেমন হবে। তখন সেই বনির খোঁজ পাওয়া গেল এবং সৌরভদা আবার শতরূপাদিকে যোগাযোগ করলেন যে তাহলে আবার কাজটা শুরু করা যাক, এবং সেই আমি ওদের সঙ্গে জুড়ে গেলাম। এবং তারপরে 4 বছর লাগলো ছবিটা করতে। শুটিং চললো এবং শুটিং এর সঙ্গে সঙ্গে তার এডিটিংও চললো। তো ওই কাজটা আসলেই একটা লার্জার মাস্টার ক্লাস আমার জন্য বলা যেতে পারে, মানে ওখানেই শিখেছি, অনেক কিছুই শিখেছি। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমরা জানবো যে এই তো মানে একটা
ফিল্ম বানানো, হ্যাঁ তথ্যচিত্র বানানো, এগুলো তো হয় একরকম, এবং পরে যখন স্বীকৃতি পাওয়া যায় সেটা কিরম ভাবে, প্রথম যখন স্বীকৃতির কথা জানা যায় যে এটা অ্যাওয়ার্ডেড হয়েছে, তো সেই অনুভূতিগুলো বা সেই গল্পগুলো যদি একটু করে শুনি অন্তত। তো আই এম বনি ছবিটা প্রথম দেখানো হয় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, এবং ওটা কম্পিটিশনে থাকে। সেই প্রথম ওইটা অনুভব করা, মানে তার আগে পর্যন্ত অন্যদের ছবি দেখতে গিয়েছি, তারা ছবি দেখার পরে তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু এই প্রথম আমি ডিরেকশন দিয়েছি এরকম একটা ছবির স্ক্রিনিং হচ্ছে, সেইটা মানে আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল। তো আমার মা বাবা এসেছিলেন, এবং যারা ছিলেন জুরি ছিলেন, তাদের মধ্যে আমার মনে হয় শুভদীপ দা বা কেউ ছিলেন, তো বলছিলেন যে হ্যাঁ মা বাবাকে থেকে যেতে বলো শেষ অবধি। তো আমরা তখন কিছু বুঝিনি, হ্যাঁ, তো আমি বললাম না মা বাবা তো থাকতে পারবেন না, আর মা বাবার জন্য সেটা মানে ওনারা প্রথমবার দেখলেন যে আমি কি করছি, এটা তো আসলে ফিল্ম মেকিং এ আমাদের পরিবারে বা দূর দূর পর্যন্ত কেউ নেই, কাজেই আমি কি করি আর এডিটিং জিনিসটা কি সেটা বলে বোঝানো খুবই মুশকিল ছিল। কিন্তু বাবা মা সেই প্রথম দেখলেন, মিতা ম্যামের সঙ্গে আলাপ হলো, সবকিছু মিলে তো একটা ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, বাবা মা থাকলেন না, ওনারা ফিরে গেলেন, এবং তারপরে ক্লোজিং এর দিন আমরা জানতে পারলাম যে আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি, এবং তারপরে মানে ইমোশনাল ছিল বিষয়টা, ভীষণ ইমোশনাল ছিল। আমরা সেইটার কথাটাই আসতে চাইছি যে ওই যে ইমোশনাল একটা অদ্ভুত অনুভূতি, যে নিজের কাজ তো দেখা স্ক্রিনে একরকম, তারপরে যখন সেটা কোথাও একটা নিজের তো একটা সন্তানের মতো মানে তৈরি হওয়াটা, সে যখন সেই অনুভূতিটা আসে, সে যখন পুরস্কৃত হয়, সবার দ্বারা সমাদৃত হয়, তখন তো একটা অন্যরকম মনে হয় যে এরকম কাজ আরো আমি করি, আরো আমি সমাজকে দিই কিছু, সেটাই বলছি। কতটা দিতে পেরেছি জানি না, আমার মনে হচ্ছিল যে বাবা আমাকে যেটা বলেছিলেন যে আমি ভাবতে পারিনি তুমি এরকম একটা ছবি বানিয়েছো, এবং এটা মনে আছে যে আমাদের বাড়ির কাছে আরেকজন, তখন সে বাচ্চা ছিল, সে একটু মেয়েলি ছিল, তার প্রতি আমার মনে হয়েছে মানুষজন অনেক বেশি সেনসিটিভ হয়েছে। আমার বাবা মা তো হয়েইছেন, কারণ তাদের জন্য ওটাই প্রথম একটা বড় পর্দায় দেখা, বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া, যে এটাও যে একটা আমাদেরই সোসাইটিরই অঙ্গ, মানে সেও যে আমাদেরই একজন, এইটা আস্তে আস্তে মানে অনুভব হওয়াটা খুব জরুরি আর কি। সেটার একটা, এটা একটা মাইলস্টোন ছিল যে এটার মাধ্যমে অনেক লোক দেখেছে, লার্জার সোসাইটির কাছে এটা পৌঁছেছে বার্তাটা। একদমই। আর বনির গল্পটা আমরা যখন মানে বুনেছি, সেই গল্পটার মধ্যে ওইটা ছিল না যে একজন ট্রান্সজেন্ডার মানুষের গল্প বলছি, আসলে ছিল একটা মানুষের গল্প বলছি, আর 5 জনের গল্প আমরা যেভাবে দেখতাম ওভাবেই দেখছি। জাঙ্গল ম্যানের কথায় আসি, একটু তার জার্নিটা একটুখানি ছোট্ট করে শুনে নি, সবগুলোই তো জানতে ইচ্ছা করছে, মনে হচ্ছে শুনেই যাই। জাঙ্গল ম্যান খুবই মানে একটা মজার এক্সপিরিয়েন্স আমার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম খুব থ্রিলিংও, কারণ আমি ফিল্মস ডিভিশনে কাজ করি, তো তখন আমাদের ওয়ার্কশপ হতো নর্থ ইস্টে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ হতো। আচ্ছা। তো আমরা একটা লম্বা সময়ের জন্য প্রায় 15 দিনের মতো ওখানে চলে যেতাম, এবং ওখানে থেকে ওয়ার্কশপ করতাম। তো যখন মণিপুরে ওয়ার্কশপের কথাটা ভাবা হলো, তখনই আমি লইয়া সম্পর্কে পড়ি একটা জায়গায়। তারপরে আমি আমার যে তৎকালীন আমার যে বস ছিলেন জোসি জোসেফ, উনি খুবই নামকরা ফিল্ম মেকার, 7 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ইত্যাদি। তো জোসি স্যারকে বলি, এবং জোসি স্যার ভীষণ এনকারেজিং ছিলেন। আমি এই নামগুলো এই কারণে বলছি যে আমাদের চলার পথে কিছু মানুষের সঙ্গে এমন সময় আমরা তাদের সান্নিধ্যে আসি, এবং তারা আমাদের জীবনের অনেক কিছু ইম্পর্টেন্ট মানে মোড়গুলো ঘুরিয়ে দেয়, একদমই ঘুরিয়ে দেয়, এবং নতুন দিশা খুলে দেন আমাদের জন্য। তো জোসি স্যারও ওরকমই একজন ছিলেন আমার জন্য। ঠিক তাই। তো জোসি স্যারকে আমি যখন বলি যে আমরা কি এটা নিয়ে কিছু করতে পারি, উনি একটা জঙ্গল তৈরি করছেন মণিপুরে একটা হিলে, তো তখন উনি বললেন হ্যাঁ আমরা তো ওখানে যাচ্ছি, তাহলে বাহ, একটা 3 দিনের মতো সময় পাওয়া যাবে, তুমি তাহলে শুটিং করে নাও। তো 3 দিন শুটিং করা যায়নি, এত বৃষ্টি হলো,
2.5 দিন শুটিং করা গেছে। আর কিছু স্টক ফুটেজ মানে ওই ওখানকার কিছু ফিল্ম মেকার বা এমনি অনেকে ভিডিও তুলে রাখে তাদের থেকে পেয়েছি। আর স্টোরি লাইন স্ক্রিপ্টিং সেগুলো তো সব আগেই মোটামুটি একটা ডকুমেন্টারি তো দেখুন ওইভাবে লিখিত স্ক্রিপ্ট হয় না, না মানে তার একটা গাইডলাইন, একটা খাঁচা যাকে বলি। একদম একদম। আর আমি যেহেতু নিজে এডিটর এবং আইএম বনি করার থেকেই যে এক্সপেরিয়েন্স সেটা থেকে বলছি, একটা কনস্ট্যান্ট ডেভেলপমেন্টের মধ্যে থাকে যে গল্পটা এইভাবে যাবে, তারপরে কোনটা তারপরে কোনটা ভেতরে ভেতরে নিজের মনের এডিটিংটা চলতেই থাকে আর কি, চলতে থাকে একদম একদম। সেই জায়গা থেকে এই স্টোরি বানানো। এবং তারপর মানে এই কাজটা মানে কমপ্লিট হতে কতদিন লাগে? ওই 2.5 দিন তো শুট হলো বৃষ্টি বাদলার মধ্যে, তারপরে আমরা নেক্সট 7 দিনের মধ্যে এডিট করে মানে প্লাস আমাদের অফিসের কাজও চলছে, অফিসের কাজ মানে ওই ট্রেনিংটাও চলছে, তার মধ্যে আমি এডিটও করছি, করে আমাদের 10th ডে বা ওরকম কিছু, তো ওই তখন স্ক্রিনিং হলো একটা, তো ওখানে একটা ফার্স্ট স্ক্রিনিং অন্য স্টুডেন্ট ফিল্মগুলো দেখানো হলো, এটাও দেখানো হলো। তারপরে এসে এখানে কলকাতায় একটু ফাইনাল এডিট করা হয়েছে, সাউন্ডের কাজ হয়েছে, কালার কারেকশন হয়েছে, তারপরে হয়ে গেছে। তো সব মিলে ওটা মানে যদি নাম্বার অফ ডেজ বলতে হয় হয়তো 20 ডেজ মানে সব মিলিয়ে, কিন্তু তার পেছনের যে থট গুলো সেটা আমি কাউন্ট করছি না। একদম তাই, সেটা তো অনেক আগে থেকে চলতে থাকে। এর পরবর্তী কাজগুলো নিয়ে একটু আসবো, হোলি রাইটস বা এগুলো নিয়ে একটুখানি যদি বলো কিছু। হোলি রাইটস এর মানে ভাবনাটা যখন আসে তখন আমি বম্বেতে থাকি। আচ্ছা। আর আমার এক বন্ধু অভিষিক্তা, তো ওর সঙ্গে দেখা হয়, ও আমাকে বলে, ইনফ্যাক্ট আমার জন্মদিন ছিল, আমি একা ছিলাম, তো একটা ছোট্ট কেক নিয়ে চলে আসে, মানে রাত হয়ে গেছিল, দোকান খোলা ছিল না, ওই যে চায়ের দোকানে যে ছোট কেক পাওয়া যায় সেই নিয়েই এসেছিল। তারপরে সেলিব্রেশনটাই আসল আর কি। একদম একদম। তো এসে তখন আমি জিজ্ঞেস করলাম তুই কি করছিস, তখন ও বলল যে আমি এরকম একটা প্রজেক্ট করছি যেখানে কিছু মুসলিম মহিলাদের কাজী হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে, তো অ্যাকশন এডের জন্য কাজ করতো। তো ও আমাকে বললো, আমি বললাম বা তাহলে আমি তো এটা জানতে চাই, কারণ আমার খুবই ইন্টারেস্ট ছিল যে মানে ধর্ম এবং তার প্র্যাকটিস, যে কোনো রিলিজিয়ানে ধর্মগ্রন্থ এক বলে আর প্র্যাকটিসে সেটা অনেক বেশি পেট্রিয়ার্কাল পাওয়ারের পলিটিক্স হয়ে যায়। তো আমার এই জার্নিটা দেখার খুব ইচ্ছে ছিল। তখন আমি ওকে বলি তাহলে তুই কি আমাকে নিয়ে যাবি? তারপরে আমি যাই, ওদের সঙ্গে দেখা হয়। ইনফ্যাক্ট শুরুতে প্রায় 30 জন মহিলা কাজী হওয়ার ট্রেনিং নিচ্ছিলেন এবং তার মধ্যে শর্টলিস্ট করে আর কি আমি সাফিয়া আপা, যিনি এই ছবির মূল চরিত্র, তার উপরেই ছবিটা, এবং তার সঙ্গে আমি আরও একজনকে শুটিং করেছিলাম, তিনি হসপিটালে থাকেন। তো সাফিয়া আপা ছিলেন ওয়ান অফ দি ওল্ডেস্ট ইন দ্য গ্রুপ, আর নাসরিন যে অন্যজন হসপিটালে কর্ণাটকে, সে মানে ওয়ান অফ দি ইয়াংগেস্ট ইন দ্য গ্রুপ। তো ফাইনালি যখন এডিট টেবিলে বসি, শঙ্খদা এডিট করেছেন এটা, তো শঙ্খদার সঙ্গে যখন এডিট টেবিলে বসি তখন আমরা ডিসাইড করি যে সাফিয়া আপার যে স্টোরিটা, উনি এত পাওয়ারফুল ক্যারেক্টার, সেখানে কি হচ্ছে নাসরিনও ইকুয়ালি পাওয়ারফুল, কিন্তু ওর গল্পটা একটু চাপা পড়ে যাচ্ছে। ওই জন্য আমাদের এই ছবিটা একটা ক্যারেক্টারকে নিয়ে করলেই বোধহয় আর একটু ভালোভাবে এই চরিত্রটাও ভালোভাবে জাস্টিস করা যায় আর কি। একদমই তাই। তো সেইখান থেকে ফাইনালি সাফিয়া আপাকে নিয়েই হোলি রাইটস হলো। তার পরবর্তীকালে কাজের একটুখানি আমরা মানে ধারাটা কোন দিকে গেল? হোলি রাইটস 5 বছরের কাজ। 5 বছর? হ্যাঁ। তো এটার শুটিং চলেছে। আমি হোলি রাইটস চলার সময়ই মানে তার মাঝখানেই আমি ফিল্মস ডিভিশন জয়েন করি, বম্বে থেকে কলকাতায় শিফট করি, কারণ আমার পোস্টিং হয়েছিল কলকাতায়, তো শিফট করি এবং সময়ে সময়ে আমি মধ্যপ্রদেশে গিয়ে শুটিং করি। আর বম্বেতে কিছু শুটিং হয়েছে, একটুখানি শুটিং কলকাতাতেও হয়েছে, কিন্তু মেজর পার্টটাই ছিল ভোপালে, মধ্যপ্রদেশে। এবার একটুখানি ভিস্তিওয়ালাদের নিয়ে যে স্টোরি,
সেটা বানানো, তার কর্মকাণ্ড একটু ছোট্ট ছোট করে ছুঁয়ে যাই, কারণ আমরা তো আলোচনা চলছে মনে হচ্ছে আরো শুনি, যতটা শুনবো মনে হবে নিজে আরো সমৃদ্ধ হব, বা বন্ধুরাও নিশ্চয়ই আরো জানবে। কিন্তু একটু ভিস্তিওয়ালাদের নিয়ে শুনি। তো ভিস্তিওয়ালা ছবির আগে আরেকটা ছোট্ট ছবি করেছিলাম, সেটা হচ্ছে স্টপ অ্যাসিড অ্যাটাক বলে। এটা ছবির থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক সার্ভিস অ্যাডভার্টাইজমেন্ট, যেটা বিভিন্ন হলে ছবি শুরুর আগে দেখানো হয়েছিল যাতে অ্যাওয়ারনেসটা বাড়ে আর কি। হ্যাঁ, তো এটা একটা ছোট্ট ডকুফিকশন মতো সেটা ছিল। এবং তারপরে ভিস্তিদের কাজটা যখন করি, সেটা নাজিম চাচা বলে একজন, তিনি কলকাতায় থাকেন। কলকাতায় ইনফ্যাক্ট এখন খুব অল্প সংখ্যক ভিস্তিরাই এখনো জীবিকাটা চালিয়ে যাচ্ছেন। তো তাদের মধ্যে আমি যাদের মিট করেছিলাম, আবার আমার ওই প্রসেসটা মানে রিসার্চে আমি অনেক বেশি সময় দিই, আমি অনেককে মিট করেছিলাম। কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে নাজিম চাচাকে আরেকটু জানলে ওনার চরিত্রটা একটু বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার। তো তারপরে ওই ছবিটা কলকাতায় খানিকটা শুটিং, আর খানিকটা হচ্ছে সীমাঞ্চল এরিয়া, বিহারে গিয়ে। তো বিহারের বারসই ডিস্ট্রিক্ট বোধহয়, ওখানে গিয়ে শুটিংটা আমরা করেছি। তো এই ছবিটা ভিস্তিওয়ালাদের নিয়ে তো অবশ্যই, এই যে একটা ডাইং প্রফেশন, সেখানে কিছু মানুষ মানে এখনো সেইটা আঁকড়ে আছেন সেইটা, কিন্তু তার সঙ্গে এইটাও বোঝার চেষ্টা, কারণ নাজিম চাচার বয়স কিন্তু 60-এর ওপরে। মানে এটা বলতে বলতে আমার যেন মানে কথা বলতে বলতে কথা শুনতে শুনতে সত্যি আমার মনে হচ্ছে আমি উত্তর কলকাতায় পৌঁছে গেছি, একদম সেই টপ্পঙ্গের গান শুনছি ভোরবেলা, আর ওই কেউ মানে মানে একটা চামড়ার থলিতে করে বস্তা করে জল ছড়া দিতে যাচ্ছে এবং জল সরবরাহ করছে, এবং ওই হালকা হয়তো টপ্পঙ্গের গান ভেসে আসছে, রেডিওটা সবে টিউন হয়েছে, ভোরের কাক ডাকতে শুরু, মানে এরকম একটা সিচুয়েশন, যেন এক কথা যেন আমি পৌঁছে গেছি। হ্যাঁ, মানে সত্যি মানে এইরকম একটা প্রফেশন, এটা সেটাকে তুলে রাখা, ধরে রাখা, এটা যে আমাদের কালচারের একটা কত বড় অংশ, সেই জায়গাটার মানে ধরাটাও কিন্তু বেশ কঠিন। আপনি যা বললেন ছবিটার চলনটাও কোথাও একটা ওটাই ধরার চেষ্টা করেছি, যে কলকাতার যে চলন, একটা শহর কিভাবে কিছু মানুষকে মানে তার নিজের জায়গা করে তুলতে সাহায্য করে, এবং কলকাতার এই যে ছোট ছোট ডিটেইলস যেগুলো আপনি বললেন, এইগুলো ছবিতে যতটা সম্ভব যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি। দেখিনি ছবিটা, এবার আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে ছোট্ট করে জিজ্ঞেস করি, কারণ আমাদের প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমি একটা এখন ডকুমেন্টারি ডেভেলপ করছি, মানে আবার যেটা যে রিসার্চের জন্য অনেকটা সময় লাগে, এবং ডকুমেন্টারির ফর্মটা কি হবে, কিভাবে বলা হবে, মানে চিত্রায়নটা কিভাবে হবে, সেই স্টাইলগুলো নির্ধারণ করার জন্য, এবং প্লাস ওই টপিকটাকে আরও একটু বেশি ডিপলি জানার জন্য। তো সেই সময়টা এখন আমি এটাই করছি, এবং 5-6 মাস পরে হয়তো শুটিং শুরু হবে। অবশ্যই আমরা অপেক্ষায় সবাই রইলাম। অনেক ধন্যবাদ তথ্যচিত্র নির্মাতা সম্পাদক ফারাহ খাতুন আমাদের সঙ্গে এতক্ষণ দুই হুজুরের গপ্পে ছিল, এবং দুই হুজুরের গপ্প জমে জমজমাট হয়ে গেছিল। মনে হচ্ছে এই আড্ডাটা যেন চলতেই থাকুক, আরো অনেক কিছু শুনি, তার ভাবনা চিন্তা সবকিছু, কিন্তু ওই যে টিক 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 সময় ইশারা করছে যে এবার এই আড্ডাটা শেষ করতেই হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন দুই হুজুরের গপ্পকে। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে আলোচনা হবে অবিনাশ অরুণ পরিচালিত ছবি 3 of Us নিয়ে। আমি চাই ফিরে যেতে সেই গায়ে, বাঁধানো বটের ছায়ে সেই নদীটি, হাওয়া ঝিরঝির, মনের গভীরে পড়ে থাকা যত স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়? না, আমাদের পুরনো স্মৃতি, পুরনো কৈশোর, ছোটবেলা সব কিছুর আমরা কখনো না কখনো জড়িয়ে ধরতে চাই, আঁকড়ে ধরতে চাই। আজ আমরা প্রচুর ব্যস্ত, কিন্তু তার মাঝেও সময় পেলে কিন্তু আমরা ওই স্মৃতি বিস্মৃতির ফাঁকে ওই ঘটনাগুলো, ওই গল্পগুলো, ওই দিনগুলোকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকতে চাই। সেরকমই একটা ছবি নিয়ে আজকের সয়েজ সিনেমার আসরে গল্প হবে, আড্ডা হবে, কথা হবে 3 of Us নিয়ে। আর এই ছবির এই আলোচনায় আমার সঙ্গে রয়েছে সুমন সাধু,
নতুন করে পরিচয় করানোর আর কিছুই নেই। সুমন কিন্তু একাধারে একজন কবি, গদ্যকার, তার পাশাপাশি কিন্তু একজন চলচ্চিত্রপ্রেমী এবং সাংবাদিক, সব মিলিয়ে একটা প্যাকেজ। সুমন, তোমাকে আবারও স্বাগত জানাই আমাদের স্টুডিওয়ে। ধন্যবাদ। এই 3 of Us ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা, তিনি ডিমেনশিয়া আক্রান্ত এবং তিনি আস্তে আস্তে সমস্ত কিছু ভুলে যাচ্ছেন। কিন্তু সমস্ত কিছু ভোলার আগে তার ছোটবেলা, তার কৈশোর জীবন, তার সেই গ্রাম, সেই ছেলেবেলাকে তিনি আরেকবার ছুঁয়ে দেখতে চাইছেন। কি বলবে? কম বেশি আমরা প্রত্যেকেই মনে হয় আমরা যে যে বয়সে রয়েছি আমরা প্রত্যেকেই শৈশবে ফিরে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই সকলের শৈশব সুখের হয় না, কিছু কিছু শৈশব অত্যন্ত যন্ত্রণার হয়, বেদনার হয়, কিন্তু তারপরেও আমরা কেউ শৈশবটাকে ভুলতে পারি না। এই ছবিতেও এরকম একটা শৈশব দেখানো হয়। একজন মহিলা, একজন পূর্ণবয়স্ক মহিলা, যিনি তার শৈশবে ফিরে যেতে চাইছেন। কেন ফিরে যেতে চাইছেন সেটা তো পরিচালক বা লেখক তারা এখানে বলার চেষ্টা করেছেন, যে ডিমেনশিয়াতে আক্রান্ত প্রধান চরিত্র শৈলজা, ডিমেনশিয়ার তো বিষয়টাই সেটা যে সাম্প্রতিক অতীত বা অতীতকে একটু একটু করে ভুলে যায় মানুষ, স্মৃতি ফ্যাকাশে হতে শুরু করে। এই ছবিটার প্লটে দুটো কিওয়ার্ডস আছে। সেই কিওয়ার্ডস দুটো হচ্ছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্মৃতি। দেখো, সময় আর স্মৃতি এই দুটোই এমন এমন দুটো শব্দ যারা কিন্তু একে অপরের হাত ধরে পাশাপাশি চলে। এবং শৈলজা এই দুটো শব্দের পিছনেই ছুটছে বারবার। সময়ের পিছনে ছুটছে, অর্থাৎ তার ফেলে আসা সময়, এবং স্মৃতির পিছনে ছুটছে, যে স্মৃতিকে সে আবার নতুন করে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এবং গোটা ছবি জুড়ে এই অসম্ভব একটা যাত্রা, শৈশবের দিকে একটা যাত্রা। আমরা যেটা বারবার বলি যে আমরা হয়তো সামনের দিকে ফিরে যেতে চাই, আগামী দিনের দিকে ফিরে যেতে চাই, শৈলজা অতীতের দিকে ফিরে যেতে চায়, অতীতচারী হতে চায়। এবং খুব ইন্টারেস্টিং যে শৈলজা এমন একটা জায়গায় ফিরে যেতে চায় যে গ্রাম বা যে শহরটার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, তার একটা অ্যাটাচমেন্ট ছিল, যেখানে হয়তো সে খুব বেশি দিন থাকেনি, কিন্তু যতটুকু দিন ছিল সেখানে তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার স্কুল, এমনকি কুয়োটা পর্যন্ত অনেকখানি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং সে হাতড়াতে থাকে, হাতড়াতে সে নিজেকেও আবিষ্কার করে নতুন করে, এবং যাদের সে ফেলে এসেছে অনেক বছর আগে, যাদের ফেলে এসেছে তাদের সঙ্গে যখন হঠাৎ করে দেখা হয়ে যায় ওই গ্রামে, তখন তাদেরকেও সে নতুন করে আবিষ্কার করে। এটা একটা দারুণ, এটা একটা মানে অসম্ভব একটা যাত্রা আর কি, যার শুরু আছে, যার শেষ নেই, মানে পরিণতি নেই, যেন কোনো গন্তব্যহীন একটা যাত্রা। সেই আবিষ্কারের তো কোনো শেষ থাকে না। নতুন নতুন করে সে চেনা মানুষগুলোকেই নতুন নতুন করে চিনছে, আবার জানছে। অসাধারণ ছবি। ছবিটা নিয়ে তো শুনলাম, যদি তুমি এই যে শৈলজা চরিত্রটি, এই চরিত্রটা সম্পর্কে আরেকটু ডিটেলে বলো। শৈলজাকে এখানে এমনভাবে আঁকা হয়েছে, বলবো এমনভাবে আঁকা হয়েছে, প্রথম কথা যে চরিত্রের জন্য শেফালিসা অসামান্য, মানে আমার মনে হয় না এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রে অসম্ভব কিছু মহিলার চরিত্রে, মানে শেফালিসা আমরা শক্তিশালী নারী চরিত্র, একদমই তাই, চরিত্রাভিনেত্রী, অসম্ভব শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। এবং এই ছবির জন্য তিনি সম্ভবত বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। হ্যাঁ, শেফালিসার এখানে এই যে বলছিলাম একটু আগে যে খুঁজছেন, আমি কিছু একটা খুঁজছি, সেই খোঁজাটা শেফালিসা অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। সেই খোঁজাটা, কিছু কিছু দৃশ্য রয়েছে, মানে খুব ছোট ছোট কিছু এক্সপ্রেশনের জায়গা, যেমন আমি বলবো যে যখন একদম ছবির শুরুতে দেখা যায়, যখন শৈলজার দুই বন্ধু তার বাড়িতে আসে, শৈলজার হাজব্যান্ড দীপঙ্করও সেখানে আছে, তারা চা খাচ্ছে এবং তারা একে অপরের সঙ্গে কথা বলছে। তখন ওই দুই বন্ধু থেকে আরেক বন্ধু একটা হয়তো পুরনো দিনের কোন একটা কথা বলছিল, এবং বলতে বলতে এটা বলে যে তুই না আজকাল সব ভুলে যাচ্ছিস।
তো এই যে হঠাৎ করে এই বিষয়টা তার মাথায় হন্ট করে, শৈলজার মাথায় হন্ট করে, এবং তাকে এটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে দেখো তোমার এই রোগটা আছে, তুমি এই রোগে আক্রান্ত। আমরা ভুলে যাওয়াটা খুব ক্যাজুয়ালি নিই অনেক সময়, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা নয়। এই যে একটা চরিত্র, তার যে একটা রোগগ্রস্ত চরিত্র, তার একটি রোগ আছে, সে নিজের সঙ্গে লড়াই করছে ক্রমশ। এবং আমার খুব ভালো লেগেছে যে শৈলজা চরিত্রটা এমন একটা চরিত্র যে কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। তুমি যদি খুব খেয়াল করো, স্বতন্ত্র, তুমি যদি খুব খেয়াল করো যে এই ধরনের চরিত্ররা অন্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। তার কোনো প্রিয় বন্ধু বা তার হাজব্যান্ড বা তার ওয়াইফ বা তার বাবা মা যে কেউ হতে পারেন, তাকে ধরে আঁকড়ে ধরতে চায়। আমরা বাস্তবিক জীবনে সেটাই দেখি, কিন্তু শৈলজা সেটা করছে না। শৈলজা, যে কারণে শৈলজা শৈশবে ফিরে যেতে চাইছে এবং তার মাথা থেকে এটা বেরিয়েছে যে আমি আমার গ্রামে ফিরে যাব, আমি যাদের ফেলে এসেছি তাদের সঙ্গে দেখা করব। অর্থাৎ সে নির্ভরশীল, নিজের এই কনফিডেন্সটা তার মধ্যে আছে, সে পরনির্ভরশীল নয়। একদম। আচ্ছা, শৈলজার কথা বলতে গেলেই পরবর্তী যে চরিত্রের কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্রদীপ কামত, মানে যে চরিত্রটা জয়দীপ করেছেন আর কি, অভিনয় করেছেন। তো পাশাপাশি আমরা দেখছি, মানে হয়তো তুমি বলবে যে এক্ষেত্রে শৈলজার হাজবেন্ডের কথা হয়তো প্রথমে আসবে, কিন্তু না, আমি প্রদীপের কথাই প্রথমে নিয়ে আসছি, সেটার কারণ তুমি জানো। তো প্রদীপের চরিত্রটা নিয়ে একটু শুনবো, যে দুজনের মধ্যেই তো কোথাও গিয়ে সেই একটা পুরনো সম্পর্ক, একটা বন্ধুত্ব রয়েছে, কিন্তু এখন এতখানি সময় পেরিয়ে যাওয়ার পরে, পূর্ণবয়স্ক হওয়ার পরে তারা নিজেদের স্মৃতি রোমন্থন করছেন, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো দিনের আলোছায়ার মধ্যে সবকিছু মিশে যাচ্ছে। এই চরিত্রটা নিয়ে একটু বলো। হ্যাঁ, তুমি খুব ভালো বললে এটা। অবশ্যই শৈলজার পর প্রদীপ চরিত্রটাই আসে, এবং এ প্রসঙ্গে বলে রাখি, ছবিটা দেখার পর মানে এখনো পর্যন্ত আমার সবথেকে প্রিয় চরিত্র প্রদীপ আমার মনে হয়েছে। আমি ছবিটা দেখতে দেখতে প্রদীপ চরিত্রটার মধ্যে না একটা প্রকট বলবো না, প্রচ্ছন্ন নারীবাদের প্রসঙ্গ পেয়েছি। আচ্ছা, সেই নারীবাদটা স্লোগানে মুখরিত নয়, তার নিজের মধ্যে আছে সেটা। তুমি দেখো কয়েকটা জায়গা আছে, সে যখন সেলাই করছে, সে যখন কবিতা লিখছে, বা শৈলজার সঙ্গে যখন হঠাৎ তার দেখা হচ্ছে, যখন বিভিন্ন জায়গাতেও রিভিজিট করছে, যে জায়গাগুলোতে শৈলজা আগে কাটিয়েছে, আছে সবটাই নিজের মধ্যে। একদমই সে এক্সপ্রেসিভ নয়, সে অবাক হয়, সে চুপ করে থাকে, সে লজ্জা পায়, সে ভয় পায়। এ কারণে আমি বলছিলাম যে একটা চাপা নারীবাদ, যদিও এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি মানে নারীবাদ নিয়ে এটা বলার মতো আজকে নয়। কিন্তু এই যে দেখো যে সাধারণত আমি ব্যক্তিগতভাবে মনে হয় অনেক বছর পর এরকম একটা ইম্পর্টেন্ট ছবিতে আমি দেখলাম যে কোনো একজন পুরুষ তিনি সেলাই করছেন, ঠিক আছে, তো এবং সেই সেলাইটা কার জন্য করছেন সেটাও ভাবার একটা বিষয়। হ্যাঁ, তো তার মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আছে, যে বন্ধুত্বটা আমরা আমাদের প্রত্যেকের জীবনেই চাই, যে ওরকম একজন বন্ধু আমার জীবনে থাকবে। শুধু শৈলজা না, শৈলজাকে সে যেমন বুঝছে ঠিক সমানভাবে তার স্ত্রীকেও সে বুঝছে। হ্যাঁ, এখানেই সারিকার চরিত্রটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদমই তাই। মানে ওই যে সারিকার চরিত্র, তুমি ভাবো একই সঙ্গে এই চরিত্রটাও কত চমৎকার তাদের মধ্যে বোঝাপড়া, যে এতদিন পর ছোটবেলায় যে আমার প্রিয় বন্ধু ছিল, তার সঙ্গে আমার ধরা যাক 20 বছর বা 25 বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে যখন তার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, এবং সেটা মাথায় রাখতে হবে পরিচালক এটা কোনো বড় শহর বা মহানগরের গল্প বলছেন একটা ছোট শহর, মফস্বল বা একটি গ্রামের গল্প, যেটা নিয়ে আলোচনা হয় যে এখনো নাকি ছোট শহরগুলোর মানসিকতা অনেক পিছিয়ে বড় শহরগুলোর তুলনায়। কিন্তু খুব অদ্ভুত না এটা, যে প্রদীপ বা সারিকা, এই যে চরিত্রগুলো বারবার ঘুরে ফিরে আসছে, তারা কতটা বুঝছে, কতটা ওপেন মাইন্ডেড আমার বারবার মনে হচ্ছে, উদার মনস্ক। হ্যাঁ,
তারা একে অপরের সঙ্গে কথা বলছে, ঠিক আছে, একে অপরের পাশে থাকছে, তারা হাত ধরছে। সারিকা চরিত্রটা এবং সারিকা চরিত্রের সঙ্গে অবশ্যই একটা লিঙ্ক আমি খুঁজে পেয়েছি শৈলজার হাজবেন্ডের দীপঙ্করের সঙ্গেও। এই দুটো চরিত্রই আমার মনে হয়েছে যে খুব মানে তুল্যমূল্য আলোচনায় একরকম, অনেকটা একরকম, ভীষণভাবে সাপোর্টিভ, ভীষণভাবে সাপোর্টিভ। আর সারিকা বরং অনেক, আমার মনে হয়েছে যে প্রদীপ যখন অনেক কিছু করতে গিয়েও করতে পারছে না, তখন কিন্তু সারিকা তাকে তাকে কি বলবো, সাহস যোগাচ্ছে, ঠিক আছে। এবং সারিকা বারবার বলছে এটা, মানে বন্ধুত্বর উদযাপন কিভাবে সম্ভব, বিভিন্ন রকম ভাবে আমরা বন্ধুত্বের উদযাপন করতে পারি। কিন্তু আমার মনে হয় সারিকা যদি প্রদীপের জীবনে না থাকতো, তাহলে কি আবার এত বছর পর সেই বন্ধুত্বের উদযাপন করতে পারতো প্রদীপ? এইভাবে কি হতো? হতো না, পরিবেশটাই পাল্টে গেছে সারিকার জন্য। আচ্ছা, এখানে প্রদীপের সঙ্গে সারিকা এবং পাশাপাশি এখানে শৈলজার সঙ্গে কিন্তু শৈলজার হাজবেন্ডের যে তুমি বললে একটা মিল রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে শৈলজা এবং শৈলজার হাজবেন্ডের মধ্যে শেষ পর্যায়ে গিয়ে একটা কথোপকথন হচ্ছে। সেখানে দীপঙ্কর শৈলজাকে বলছে যে তুমি আমার সঙ্গে শেষ কবে হেসেছিলে, এত খুশি কবে ছিলে আমার সঙ্গে, সেটা কি তোমার মনে আছে? তখন শৈলজা হয়তো বলেছিল যে তোমার কি মনে আছে যে আমি তোমার সঙ্গে শেষ কবে কেঁদেছিলাম? তো একটা অভ্যেস, একটা সুন্দর দাম্পত্য জীবনের একটা গল্প, যেখানে বোঝাপড়া থাকছে, যেখানে হাসি কান্না থাকছে, যেখানে একটা অভ্যেস থাকছে, সব মিলিয়ে এই যে দাম্পত্য জীবনের একটা গল্প, একটা কি বলবো, একটা আয়না তুলে ধরছেন এখানে পরিচালক, সেটা সম্পর্কে একটু যদি বলো। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা সম্পর্ক, সেটা দাম্পত্য সম্পর্ক হোক বা সেটা প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্যের আগের সম্পর্ক হোক, যে কোনো সম্পর্কেই একে অপরের পরিপূরক হয়ে উঠতেই হবে, সেটা আমি খুব একটা বিশ্বাসী নই। আমার মনে হয় মানুষ ব্যক্তি স্বাতন্ত্র্যতায় বিশ্বাসী, এটাই হওয়া উচিত, এটাই কাম্য এখনকার দিনে বিশেষ করে। যে কারণ দেখো, শৈলজা এখানে স্বয়ংসম্পূর্ণ একটি ভিন্ন চরিত্র, দীপঙ্কর সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্র। হ্যাঁ, তাদের মধ্যে বোঝাপড়া, তাদের কথাবার্তা সবকিছুতেই একটা চমৎকার আত্মীয়তার বন্ধন তো ডেফিনেটলি আছে, থাকাটাই কাম্য। কিন্তু তারপরেও দুজনে কোথাও গিয়ে আলাদা, তাদের হয়তো চাওয়া পাওয়াগুলো আলাদা, তাদের দৃষ্টিকোণ, তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা। দীপঙ্কর তো একটা রক্তমাংসের চরিত্র, যে কোনো রক্তমাংসের চরিত্রের যেরকম একটা ভালো দিক আছে, সেরকম খারাপ দিকও আছে। এখানে একটা জায়গা আছে যখন দীপঙ্কর ভেঙে পড়ছে, সে হয়তো আর মানতে পারছে না, ঠিক আছে, সে অতটাও উদার মনস্ক হতে পারছে না। যখন সে দেখছে যে শৈলজার সঙ্গে প্রদীপের বন্ধুত্বের সেলিব্রেশন চোখের সামনে যখন দেখছে, কিন্তু তারপরেও আমি বলবো যে দীপঙ্কর আবার কিন্তু নিজের সঙ্গে, এটা নিজের সঙ্গে কনভারসেশন, নিজেকে স্পেস দেওয়া, সময় নেওয়া, তারপর শৈলজার সঙ্গে সে আবার কথোপকথনে আসছে। এবং কি চমৎকারভাবে এখানে সে মানে আমি বলবো পরিচালক এখানে কি চমৎকার এই তিনটে চরিত্রকে পাশাপাশি ব্যবহার করেছেন, কেউ কাউকে যেন মনে হচ্ছে ছাপিয়ে যাচ্ছে না। তিনজন তিন রকম শেডের চরিত্র, এবং তিনজনের মধ্যে যে পারস্পরিক বন্ধন, হ্যাঁ সেটা দেখো এক, সেটা চোখে পড়েছে, সেটা কোথাও গিয়ে এক। এই যে 3 of us, এই যে তিনটে চরিত্র, তিনজন বারবার ঘুরে ফিরে আসছে, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয় এটা দেখে যে তিনজনের একে অপরের সঙ্গে, তিনজন, আমার তো একটা সময় পর মনে হচ্ছে যে তিনজন বন্ধু হয়ে উঠছে, এটা যেন তিনজনের বন্ধুর গল্প। এটা শৈলজা যে শুধুমাত্র অতীতচারী বা শৈলজা যে শুধুমাত্র পুরনো অতীতে ফিরে যেতে চাইছে এবং তারপর আবার নতুন করে একটা বন্ধুত্ব স্থাপন করতে চাইছে, নতুন করে বন্ধুত্ব স্থাপন করতে চাইছে, কোনো কিছু ভুলে গিয়ে নয়। ঠিক যেরকম ভাবে প্রদীপ তার স্ত্রীর ভালোবাসা ভুলে গিয়ে সে এগোচ্ছে না তার বন্ধুত্বে, ঠিক সেরকম ভাবে শৈলজাও তার দীপঙ্করের
ভালোবাসা থেকে এতটুকু বাইরে বেরিয়ে না গিয়েই কিন্তু এই বিষয়টা ঘটছে, এবং এই যে রিকল করার চেষ্টা বারবার বারবার বারবার, সেইটা হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে তোমার ওই নাগরদোলার যে দৃশ্যটা সেটা কিন্তু উঠে আসে, এবং আরও বলতে হয় যে পরিচালক এখানে কিন্তু এই ছবিতে বেশ কয়েকটা রূপকের ব্যবহার করেছেন। যেমন ধরো ইংরেজি শিক্ষকের সঙ্গে কনভারসেশন, সেখানে পুরনো ফটোগ্রাফারের কথা উঠে আসা, কিংবা ধরো ডাইনি বুড়ি, আর নাগরদোলা যেটা বললাম, এই যে রূপকের ব্যবহার করেছেন সেই নিয়ে একটু শুনবো, কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রথমেই এটা আলোচনা করার আগে বলি যে পরিচালকের কোনো তাড়া নেই ছবিটা বানানোর ক্ষেত্রে, এবং আমার মনে হয়েছে যে এই ছবির চরিত্রগুলোও তাই, আসলে খুব স্লো, প্রত্যেককে সময় দিয়ে একদম একদম সময় দিয়ে দিয়ে এগোচ্ছে, যার ফলে হয়তো এর গতিটা স্লথ, অনেকটা স্লো, কিন্তু এটা ডিমান্ড করে ভীষণ রকমভাবে। পরিচালকের কোনো তাড়া নেই, এবং সেরকমভাবেই এই ছবির ক্যামেরায় গিয়েছে, সেরকমভাবেই এই ছবির সংলাপ হয়েছে একে অপরের সঙ্গে, এবং চরিত্রগুলোর সেইটও সেরকমভাবে উঠে এসছে বারবার। তুমি যে রূপকের প্রসঙ্গ টানলে, চমৎকার একদম, তুমি যে কথাগুলো বললে, অবশ্যই সেই রূপক এখানে কি চমৎকারভাবে এসেছে। অথচ দেখো মেকিংয়ের মধ্যে কিন্তু সাংঘাতিক কোনো নিরীক্ষা নেই, এটা খুব সাধারণ একটা গল্পের মধ্যেও কিন্তু তেমন কোনো প্যাঁচপোঁচ নেই, খুব ফ্ল্যাট এগোয় গল্পটা। তাই গল্পের সঙ্গে কোনো এক্সপেরিমেন্টাল কিছু নেই। যেটা হয়েছে যে এই ছোট ছোট রূপকগুলোর মাধ্যমে ছবিটা আমাদের কাছে অনন্য হয়ে উঠেছে। বিশেষ করে একদম ছবি শেষের দিকে যে নাগরদোলার যে দৃশ্য, যেখানে দীপঙ্কর যাচ্ছে না, যেখানে প্রদীপ আর শৈলজা উঠছে উপরে, এই নাগরদোলায় দেখো তুমি, এখানেও দীপঙ্কর তাদের স্পেস দিচ্ছে, আমার তো মনে হয়েছে সেটাই, যে এত বছর পর দেখা হচ্ছে, তো তারা একে অপরের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়েছে, এবং নাগরদোলাটা আমার কাছে একটা জীবন চক্র বলে মনে হয়েছে। বাহ, একটা জীবন চক্র, যে জীবন চক্র, ধরো এই যে আমরা এখন আমাদের যে বর্তমান সময়, যে অবস্থানে আমরা এই মুহূর্তে বাঁচছি বা রয়েছি, কখনো আমরা সেই সময়ের কথা ভাবছি, কখনো আগামী দিনের কথা ভাবছি, কখনো আমরা অতীতের কথা ভাবছি। তো এখানে তো শৈলজার সঙ্গে প্রদীপ এবং দীপঙ্করও অতীতচারী হয়ে উঠেছে তাকে সঙ্গ দিতে গিয়ে। এই নাগরদোলা থেকেও কিন্তু এই ছবিটা শুরু হতে পারতো, কারণ যে কোনো শেষের পরই একটা নতুন ইঙ্গিত থাকে, নতুন করে শুরু করার একটা ইঙ্গিত থাকে। তো আমার মনে হয়েছে যে এই বন্ধুত্ব বলো বা সম্পর্ক বলো, যেটা শৈলজা ফেলে এসেছে, সেটা যেন মানে সেদিকে যেন ধাবিত হওয়া আর কি। কোঙ্কণ উপকূলের ছোট্ট জনপদ ভেনগুল্লা, যেখানে ছবিটা শুটিং হয়েছে, তো সেক্ষেত্রে ভেনগুল্লা কিন্তু নিজেই একটা ভিন্ন চরিত্র হয়ে উঠেছে, সেই সম্পর্কে একটু যদি বলো। হ্যাঁ, 3 of Us দেখার সময় আমার এটা মনে হয়েছিল যে এটা শুধুমাত্র 3 জনের গল্প নয়, যদি চতুর্থ জন কেউ হয়ে থাকে সেটা হচ্ছে ভেনগুল্লা, ওই জায়গাটা। এবং ওই জায়গাটা একটা স্বতন্ত্র, তার নিজস্বতায়, সিনেমাটোগ্রাফির অসামান্য প্রয়োগে সেটা অবশ্যই একটি, তুমি যেরকম বললে, একটি স্বতন্ত্র চরিত্র হয়ে উঠেছে। চরিত্রটা কিভাবে হচ্ছে? শৈলজার চোখ দিয়ে হচ্ছে। শৈলজা ওখানে যে কয়েকটা বছর কাটিয়েছে, শুরুতে যেটা বলছিলাম যে জায়গাগুলোই ও ছোটবেলায় কাটিয়েছে বা যেগুলো মনে করার চেষ্টা করছে, তাকে প্রদীপ বা আরও যে সমস্ত স্কুলের বন্ধুরা তাকে হেল্প করছে, সে কখনো ক্লাসরুমে যাচ্ছে, কখনো কুয়োর কাছে যাচ্ছে, কুয়োর কাছে গিয়ে সে স্তব্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ। তো এগুলো তো প্রত্যেকটাই একটা গ্রামের অংশ। একটা সমুদ্র যেরকম একটা সেই জায়গাটার অংশ, সেখানকার গাছ যেরকম, প্রকৃতি যেরকম সেই জায়গাটার অংশ। তাই বারবার এই যে সন্ধান, কোনো কিছুর একটা খোঁজ চলছে ক্রমশ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেই খোঁজটা চলছে এই গ্রামটাকে কেন্দ্র করে। খুব স্বাভাবিক, এই গ্রামে যখন সে প্রথম আসে, যখন দীপঙ্কর এবং শৈলজা যখন প্রথম আসে, তখন শৈলজা মাথার মধ্যে থেকে বোঝার চেষ্টা করে যে আচ্ছা, আমি তো এখানে এসেছিলাম। পরক্ষণই তার মনে হয় আমি কি এখানে এসেছিলাম? হ্যাঁ,
এই যে নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কোথাও গিয়ে তার গ্রামের সঙ্গেও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। হ্যাঁ, সে যে গ্রামটায় থেকেছে সেই গ্রামটাকেও সে নতুন করে বোঝার চেষ্টা করছে। গ্রামে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তন যেন আমাদের জীবনের মতোই পরিবর্তনশীল। তো খুব স্বাভাবিকভাবেই শুরু থেকে শেষ অবধি একটা আদ্যপান্ত গ্রাম চরিত্র হয়ে যায় এবং সেটা শৈলজার চোখ দিয়েই আমরা দেখতে পাই। দেখো ওই গ্রামেই কিন্তু থাকে প্রদীপ। হ্যাঁ, এটা পরিচালক চাইলেই অনেকখানি প্রদীপের মতো করেও, প্রদীপের চোখ দিয়েও গ্রামটাকে দেখাতে পারতেন, কিন্তু যে মহিলা ভুলে যাচ্ছেন, যে মহিলার এটা একটা রোগ, হ্যাঁ, এবং খুব সিরিয়াস একটা প্রবলেম, তার চোখ দিয়ে গ্রামটাকে দেখিয়েছেন। যে কারণে গ্রামটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় অনেক সময়, কারণ গ্রামটা আমরা দেখছি শৈলজার চোখ দিয়ে। ঠিক আছে, তাই শৈলজা যেমন ভাবে এই মধ্য বয়সে এসে যেভাবে গ্রামটাকে নতুন করে আবিষ্কার করছে বা দর্শকরাও একইভাবে, দর্শকরাও যেন সেই পথের যাত্রী, দর্শকরাও ওই গ্রামেরই বাসিন্দা, এই খোঁজটা দর্শকদের মধ্যেও চলে শৈলজার সঙ্গে সঙ্গে। এটাই সত্যি। শৈলজার মতন আমরাও যদি আমাদের পুরনো কৈশোরে, ছোটবেলায় যদি ফিরে যেতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। সত্যি এটাই মনে হয় আমাদের প্রতিদিন প্রতিনিয়ত। কিন্তু কি করব, আমাদের এই ব্যস্ততার জীবন বাদ সাধে। তো ঠিক যেমনভাবে আজকে সময় একেবারে প্রায় শেষের দিকে বাদ সাধছে, আমাদের আজকের শয় সিনেমার আড্ডার আসর এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আমরা কথা বলছিলাম 3 of us নিয়ে, এবং এতক্ষণ আমার সঙ্গে ছিল সুমন। সুমন, তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আর সকল বন্ধুকে জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শয় সিনেমার আড্ডার আসর নিয়ে আবারও ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সিনেমার গল্প নিয়ে। নমস্কার। আমাদের আজকের পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে, শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকে আড্ডা।